সীমা। আমি এখানে শহীদ মুন্সির ছেলের মেজো ছেলের বউ। আমার 2011-তে বিয়ে হয়। আমি ঢাকা বাংলা কলেজ থেকে অনার্স কমপ্লিট করছি 2018 সালে। 18 সালের পর 19-এ আমার একটা বেবি কনসেপ্ট করে আমি এখানে চলে আসি। তা আমার লেখাপড়া শেষ করার পরে আসার পরে আমার বাচ্চা নিয়ে প্রতিনিয়ত এরকম বিভিন্ন দিনের পর দিন অত্যাচার করার পরে আমার বাচ্চাটা ভূমিষ্ঠ হয়। 2020 সালেও জন্ম হয়। তবে 20-21-এ তাদের পারিবারিক অনেক অশান্তির কারণে আমার স্বামী প্রায় আমাকে নির্যাতন করতো। তার পালিয়ে যাওয়া হয়। পরবর্তী সে ঢাকা রাইখা আইসা 28-24-এ আমার নামে একটা তদন্ত বাউফলেরই একজন সানজিদা বাউফল তদন্ত অফিসার সানজিদা ইসলাম জেসমিন তার কাছে তদন্ত দেয় 21 তারিখে। যাওয়ার পরে সেখানে সে 21 তারিখ তদন্তে যাওয়ার পরে সেখানে আমাকে সে বারবার ডিভোর্সের জন্য ইয়া বলে প্রেশার দেয়। সেই সানজিদা তদন্ত অফিসার ডিভোর্সের জন্য প্রেশার দেয়। আমি ডিভোর্স দিতে চাই না। ডিভোর্স দিতে না চাওয়ার কারণে সে আমার হাজবেন্ড কি করে এর 22 তারিখে গিয়ে আমার ভাইয়ের নামে মিথ্যা একটা সে সানজিদা আমাদেরকে মধ্যমপুরা ওখানে একটা হেলথ কেয়ার সরকারি একটা ইয়ে আছে মা শিশুর একটা ইয়ে আছে ওখানে আমাদের তদন্তের জন্য ডাকলে ওখানে এক পর্যায়ে আমার বাবা আমার হাজবেন্ডের জুতো উঠায় বলে কে উঠায় আমার বাবা আমার হাজবেন্ডের জুতো উঠায় বলে তুই যে মিথ্যা মামলা যৌতুক মামলা দিলি এখানে আমার বড় বোনকে দেওয়া হয়েছে। আমার ভাই একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের চাকরি হয়েছে বাড়ির বোর্ডে ওরে 2 নম্বর আসামি দেওয়া হয়েছে। আমার বোন বিবাহিতা তারা দেওয়া হয়েছে যে আমার ছেলে মেয়েকে তুই কেন মামলা করলি। তারা 22 তারিখে গিয়ে আমার নামে আরেকটা সাদাবাজি মামলা করে। এ পর্যন্ত আমি কোনো মামলা করি এর মাঝখানে সে ওই যে অবৈধ মেয়ে যে যার সাথে সম্পর্ক ওই মেয়েকে দিয়ে লিগ্যাল নোটিশ পাঠায় আমাকে। এর তারিখটা ছিল 22/9/2024। মানে যেদিন আমাকে ডিভোর্স দেয় ওই পরের দিন ওই মাঝখানে ওই মেয়ের হাতে লিগ্যাল নোটিশ দেওয়া। মানে ওই মেয়ে বিবাহিতা তার 2টা বাচ্চা আছে। এটা করার পর তার বাউফল মুসলিম পাড়া এই মেয়েটাই মেইন ইস্যু আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক এই মেইন ইস্যু। ঠিক আছে। তো এরা এখন বর্তমানে যখন তাদের এই জিনিসগুলো আমি ধরা শুরু করি আমাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে বিভিন্ন ভাবে মাঝখানে অত্যাচার করতো মারধর করতো। আমার অনেকগুলো ছবি আছে আপনারা জানেন ছবি মেডিকেলের কাগজ এমন হয়েছে আমার এমন অবস্থা করছে যে মৃত ঘোষণা করছিলাম। আমার প্রত্যেকটা ছবি আছে। আমার যে বাচ্চাটা নষ্ট করছে বাচ্চাটা পেটের মধ্যে ইয়ে করে এই যে দেখেন পুরো দাগ সহ ব্লাড সহ আছে। আমার প্রত্যেকটা মেডিকেল এভিডেন্সও আছে এই যে। ঠিক আছে। এরপর এরা কি করে এগুলো সব মিথ্যা কথা। মানে যখনই আমি তাদের অপরাধটা ধরতে গেছি তারা আমাকে বলে আমি নাকি তাদের কাছ থেকে ব্ল্যাকমেইল করছি। আমার কথা আমি ব্ল্যাকমেইল করছি। 2011-তে বিয়ে হয়েছে এখন 2024 সাল আমার বাচ্চা হয়েছে 2019-এ। তাহলে আমার কথা আমি যখন এখন আমার বাচ্চা হচ্ছে 4.5 বছর এখন আমি তাদের কিভাবে ব্ল্যাকমেইল করি 13 বছর আগে ডকুমেন্টস রাখে না এই যে 13 বছর এই ছবিটা মোটামুটি আপনাদের ইয়ে সাংবাদিকদের অনেকের কাছেই আছে। এটা যখন এই ঘটনা ঘটছে আমি অলরেডি আপনাদের অফিসে গেছিলাম। আপনার বক্তব্যটা শেষ করেন সংক্ষেপে শেষ। এখন হইছে আমি আজকে সকালবেলা তারা নাকি আমাকে ডিভোর্স দিছে। আমি কোনো ডিভোর্সের লেটার পাই নাই। ঠিক আছে। আমাকে ওখানে যখন তারা এই যে যৌতুকের মামলা দিছে আমি সংসার করতে চাই না ওখানে আমাকে আপোষ শর্তে জামিন দেওয়া হয়েছে যে তুমি তোমার হাজবেন্ডের সাথে আপোষ করো। তাহলে আপোষ মানে কি আমি তো সংসার করতেই চাই তাই এটা মিথ্যা আমি এখানে চলে আসছি আমি তাই কারণ অন্যভাবে আসছেন এখানে সকালবেলা আসি। আগে ছিলেন কই এর আগে? আমার বাপের বাড়িতে। কেন সেখানে ছিলেন? কারণ সেখানে ছিলাম আমাকে 2টা মামলা করা হয়েছে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয়েছে যদি আমি এখানে আসি আমার বাবা অলরেডি কিন্তু আমাকে আমার বাবা মাকে এখন অলরেডি থানা থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়ে গেছে যে আমি যদি এখন কোনোভাবে এখান থেকে না যাই আমার বাবা মাকে থানায় নিয়ে আসবে ধরে অ্যারেস্ট করাইয়া অলরেডি। তো সকালে 2বার এসে পুলিশ হুমকি টুমকি দিয়ে গেছে। আমার কথা আমি এখন স্থির আমি আইনের পক্ষে এখন আমার ডিভোর্স কাগজ আমি পাই নাই। আমি এখন ডিভোর্সের আমি তো ডিভোর্স হয় নাই। তাহলে আমার তো এখানে আমার হাজবেন্ডের বাড়ি আসার অধিকার আছে। তাহলে আমার সাথে আমার জায়গা আমি হাজবেন্ড সে জায়গায় একটা অভিযোগ করছে। ঠিক আছে। তারপর আমি এই বড় ভাইয়ের পায়ে ধরে কান্না করছি আমার শ্বশুরের পায়ে ধরে কান্না করছি। সবাই যে দেখেন আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেন আমি আমার বাচ্চাটাকে এতিম করতে চাই না আমি বারবার এটা বলছি। কিন্তু তারা আমাকে এখন এই যে একটু আগে আমাকে ওসি ফোন দিছে ওসি ফোন দিয়ে আমাকে বলতেছে যে আপনি এখান থেকে চলে যান। মানে আমাকে বিভিন্ন পুলিশ নিয়ে আমাকে টানা হেঁচড়া করে নিয়ে যাবে। আমি তো প্রশাসনের কাছে ন্যায্য বিচার পাচ্ছি না। আমার বাচ্চা একটার পর 2টা মারলো তারপর হয়েছে সেই বাচ্চা মাইরা ফেলে 3 মাসের বাচ্চা মারলো লাস্টে 2 মাসের বাচ্চা মারলে তারপরে এই যে সুমন ভাই আমার হাজবেন্ড কোথায়? আমার প্রশ্নের জবাব দেন। আপনার বাচ্চা নষ্ট করলো আপনি আইনের বিচার পান না আপনি আইনের কাছে দ্বারস্থ হয়েছেন কিনা? তখন আমি আইনের কাছে দ্বারস্থ হই নাই কারণ হয়েছে আমি তখন সংসার করতে চাই। আমি সংসার করতে
আচ্ছা আমি একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে একটু আগে যে আপনি বললেন যে আপনি আপনার যারা বড় ভাই আপনার শ্বশুর তাদের কাছে হাত পা ধরে মাপ চাইছেন এবং বলছেন যদি কোনো অপরাধ করেন তাহলে যেন ক্ষমা চান। কি ধরনের অপরাধ করছেন? আমি এগুলো অনলাইনে দিয়ে দিছিলাম, পোস্ট করেছিলাম। মানে আমার হাজবেন্ড আমাকে এভাবে অত্যাচার করতে, অনুমতি ছাড়া? তাদের অনুমতি ছাড়া। ইভেন আমি আমার এই যে ছবিগুলো, মানে এই ছবিগুলো শেয়ার করছেন যে আমাকে আওয়ামী লীগের ক্ষমতা হোক সবসময় নির্যাতন করছে, আমি কোনো ন্যায্য বিচার পাইনি। এইটা দিয়ে আপনি আমার সাথে একটু কথা বলেন, আপনি বিচারের জন্য আইনের কাছে গেছেন কিনা? আইনের কাছে আমি থানায় গেছি, থানায় মামলা নেয়। আপনি কি মামলা করছেন কোর্টে? এখন আমি মামলা করছি, তাদের 2টা মামলার পরে আমি যৌতুক মামলা দিছি। আমি শুধু মামলা দিছি যাতে আমি সংসারটা করতে চাই, এই জন্য মামলা দিছি। আমার মামলার উদ্দেশ্য আমার তাদের জেল খাটা। মামলাটার অবস্থা কি? মামলার অবস্থা যৌতুক মামলা যেটা আমার, সেখানে সে 11 দিন জেল খাটছে। তারপর তারা আপোষ করতে জাতি হয়ে আমাদের সাথে কোনো আপোষ করে নাই। পরবর্তী তারিখে আপোষ করে, পরবর্তীতে তারা আমি পাচ্ছি না, আমি কোনো ন্যায্য বিচার আদালতও পাচ্ছি না। আমি ঘুরতেছি, আমার মামলা নিয়ে অনেক কাহিনী করতেছে, মামলার তারিখ 3 মাস 4 মাস পর দিতেছে, ন্যায্য কোনো কিছু হইতেছে না আমার সাথে। তাই আমি বাধ্য হয়ে, আমি ভাবছি হয়তো আইন প্রক্রিয়া আমি আসতাম, যে আমি আইনের মাধ্যমে আসবো, এই জন্য আমি আজকে সকালে আমি বাধ্য হয়ে আসছি। যে আমি ভাবছিলাম আইনে আমাকে আপোষ করে দিল আমার হাজবেন্ডের সাথে। আপনার স্বামী যে এই মামলার বাদী কি? সব স্বামী আপনার? হ্যাঁ, আমার স্বামী। আচ্ছা, আদালত থেকে কি আপনাকে ডিভোর্স দিয়েছে? আপনি এ মর্মে কোনো বিষয় আপনাকে অবহিত করছে? তারা মুখে বলছে, তারা বলছে, আদালত বলছে? আদালত বলে না, এরা বলছে। আমি জানি না, আমি এগুলো জানি না। আদালত পুলিশ বললো কেমনে? জি, পুলিশ বললো কেমনে? তারা কি বলছে আমি তো জানি না, আমি শুধু শুনছি। পেপারস আমার কথা না, কারো কথায় কি পুলিশ বলতে পারে? এটা কি আপনাদের শিক্ষিত মেয়ে? না, সে বলতে পারে না। যদি আমার কথা, আমি যদি আমাকে ডিভোর্স দিয়ে থাকে, ডিভোর্স লেটার তো যাবে, সেখানে তো আমার আমার কাছে কাগজ লাগলেও তো আমার সাইন লাগবে, বা আমার ফ্যামিলির কেউ তো সেখানে রিসিভ করবে। আচ্ছা, এখন আপনি কি চান? আমি মূলত চাই সংসার করতে। আমি আমি যদি মামলায় যেতাম তাহলে অনেক আগেই যেতাম, যখন আমার বাচ্চা মেরে ফেলছে, আবার আমার বাচ্চা মারছে, আবার মাইরে আমাকে 2বার হসপিটালে ভর্তি করছে বরিশাল, এখানে তখন আমি যাইতাম। মানে আমি সংসারটা, কিন্তু আমাকে পুলিশ বাচ্চা কে মেরেছে? বাচ্চা আমাকে মারধর করে আমার হাজবেন্ড মেরে ফেলছে। তোর বাবার বাড়ি কোথায়? মদনপুরা। বাবার নাম কি? আবুল কালাম মৃধা। এখানে আসার পরে আপনার সাথে কোনো অসৌজন্যমূলক বা হ্যাঁ, আমার বসে আমার বাসুরে বসছে, আমার বাসায় ঢুকে এই যে সাক্ষী আমি নিজে ভাই এই জায়গাটার নাম? এনজিও আছে, এর সাথে এই জায়গাটার নাম? কালাইয়া। কালাইয়া, এটা জায়গাটার নাম? কালাইয়া। কালাইয়া, আপনার সাথে কালাইয়া স্থানটা নাম কি? স্থানটাই কালাইয়া। কালাই তো বিশাল একটা ইউনিয়ন। কালাই গ্রাম, কালাই গ্রাম। আমি ফেসবুকে পোস্ট করার জন্য ইমেজ নষ্ট হয়েছে। তারা 2টা মামলা দেওয়ার পর আমি কেন আবার মামলা দিতে যেতাম? আমিও মামলা দিতাম না, তাদের চুপচাপ থাকতাম। তাদের 2টা মামলারও অনেকদিন পর আমি মামলা দিছি, তাহলে তাদের আমার সব ঠিক দিলাম। এটা দেওয়ার পর আমি এনিহাও আমাকে। আচ্ছা, আপনি আমাকে একটু তথ্য দেন। এই যে আপনি বললেন যে ফ্যামিলি প্ল্যান কর্মকর্তার কাছে তদন্ত আসছে, হ্যাঁ, উনি যে আপনাকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছে, এরকম আমার কাছে কোনো চাপ করছে। ডকুমেন্ট আপনার কাছে আছে? হ্যাঁ, সে আমাকে ডকুমেন্টস নাই আমার কাছে, বারবার সে সে বলছে অফিসারের সামনে বসে তারা বাড়াবাড়ি করছে। হাজবেন্ড বলে, বারবার বলতেছে আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেন, বারবার মামলা দিয়ে। আপনি দেখেন এখানে সে তদন্ত রিপোর্টটা কি দিয়েছে? আপনার রিপোর্ট দিলে না? তার বিরুদ্ধে রিপোর্ট আছে। আমাকে যে এখানে মামলা দিয়েছে যৌতুক মামলা, একটু বাড়ির কাছে, একটু আইতে আছি, আমি বাড়ির কাছে নিলাম। ডিটেইলস পড়েন যে আমি সংসার করতে চাই না, আমি থাকতে চাই না। তার রিপোর্টটা আপনি পড়ে দেখেন, সম্পূর্ণ উল্টা। সেখানে আমাকে নেগেটিভ সাজাতে, আর সম্পূর্ণ প্ল্যান আমার বাসুরে ছিল। রিপোর্ট জমা দেওয়ার আগেও আমার বাসুরে যাইয়া আপনার থানায় দিয়া রিপোর্ট কিন্তু তখনও কোর্টে জমা দেয় নাই। সে মানে বলতেছে এই মেয়ে আমার লাখ লাখ টাকা খাইছে, এটা করছে। আমি তাদের লাখ লাখ টাকা কিভাবে খেলাম? তারা বলে আমি নাকি এখানে ছিলামই না, তাহলে তাদের লাখ লাখ টাকা আমি কিভাবে খাইছি? আচ্ছা, আপনার বিয়ে কি সামাজিক ভাবে হয়েছে না কোর্টের মাধ্যমে বিয়ে হয়েছে। প্রেমের বিয়ে? প্রেমের বিয়ে সম্ভবত। প্রেমের বিয়ে? হ্যাঁ, প্রেমের বিয়ে। প্রেম করে বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে কত সালে আপনাদের? আমার বিয়ে হয়েছে 2011 সালে। আচ্ছা, আপনার এই কাবিন নামে কত টাকা ছিল? মাত্র 2 লাখ টাকা ছিল। আমি তখন বুঝি, এই জন্যই তারা আমাকে বারবার টাকা দিয়ে যাও, তাদের টাকা। টাকা কি আপনাকে হাতে গিয়ে? আমাকে এত মারধর করতে, সবাই 10 লাখ, আমাকে বারবার টাকা দেয়। এখন অলরেডি এখন আমার 2 লাখ
কখনোই আমরা 6 লাখ কথাই বলি না টাকা স্যার। বলতেছে। এই যে তদন্তকারী অফিসার তারই বাবাকে দিয়েও অফার করছে এবং বিভিন্নভাবে অফার করছে। ইভেন তারা বলছে- আজকে আসছিল কোন অফিসার? আজকে সকালবেলা দুজন ওসি নিজে কথা বলছে আপনার সাথে? ওসি দুপুরবেলা যখন আমার বাবা মাকে ফোন দেয় সে বলতেছে আপনারা এখনই থানা ওসি বলছে না অন্য কেউ বলছে? আমার বাবা মাকে কোন এসআই হয়তো ফোন দিছে, আমি তো এখানে, আমার বাবা মা তো মদের চূড়াতে। আমি তখন তাকে ফোন দিলাম যে এরকম আমি ওসিকে ফোন দিছি, ওসি ছেলের নাম্বার ছিল আমার কাছে, যে স্যার আমার বাবা মা, সে আমাকে উল্টা সব রিয়েক্ট করতেছে আমার কথা। সে কেন বারবার এমন করবে প্রশাসন? কারণ এটা এখানে তো তাদের রাইট নাই, না, আপনাকে যে আদালতের নির্দেশনা ছাড়া ওসি আমাকে তো রাইট নাই। সে সকালে এসে আমাকে হেনস্থ করে গেছে। কোনো কিছু বলে নাই, পুলিশ কিছু বলে নাই, শুধু দেখে গেছে। পুলিশের কাছে যাইতে পারে। জিজ্ঞাসাবাদ করছে। আচ্ছা ওকে, ঠিক আছে, এটা ক্লোজ করেন। দেবশেখ, আপাতত ক্লোজ করেন। আপনার এই কাগজগুলোকে আমাদের কাছে দিতে পারবেন? হ্যাঁ, sure। আরো আছে আপনার কাছে? হ্যাঁ, আমার আরো আছে, আপনার আচ্ছা, এখানে। একটা সেট আপনি ওই যে নাজিম আমার এই ছবিগুলো আমার কাছে আরো ভালো স্পষ্ট আছে। এই ছবিগুলো কি? আচ্ছা ভাইয়া, এগুলো এটা হচ্ছে আপনাদের কাছে কি কি আছে? এখন আমি আপনাদের বলি, শোনেন। হ্যান্ড এটা আমার বাচ্চা মায়ের না তুমি এনে বসো, এনে বসো, এনে বসো। কাকা, ও, আপনার শেয়ার কি করো। হয়? এই যে বাচ্চা পেটের রক্ত। আস্তে আস্তে কথা বলতে পারতাম। পরে আয়, কথা টাকাটা বলতে বলে দিবে এখানে। না পারবে। ধরো। আমার আরো মেডিকেল আছে মিথ্যা। আগে তোমারটা শুনছি না, তখন আবার আপু, আপনি শোনেন, আবার কথা শোনেন। এই ভাই কথা বলবে, আপনি যদি উনি ভুলও বলে আপনি কোনো আপনি কথা মনে বলতে রাখবেন, পারবেন না। পদ্ধতিতে বলবেন যেটা সঠিক না এইটা। কিন্তু সবই ওনার মিথ্যা বলবে, দেখবেন আপনারাই বুঝে যাবেন। সেটা বলে বলে মিথ্যা বলুক, সত্য বলে সেটা পুলিশ বলুক। পর্যন্ত এর কাছ থেকে সিলিন্ডার যায়, কোর্ট সিলিন্ডারের কারণে কি সে এতটাই মানে বুঝতার জ্ঞানী মানুষ, তার কাছে কথা বলার মতো ব্যক্তি। প্রভাবশালী আপনারা। মূলত এর বিয়ে যখন হয়েছে আমরা কেউই অবগত না। আমার ছোট ভাই প্রেম করে তার সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তার বাবা মা সে ছাড়া আদার্স তো জানে না। আমরা প্রায় 5 থেকে 7 বছর পরে জানতে পারছি, 5 বছর মিনিমাম 4-5 বছর পরে জানছি যে এই মেয়ের সাথে বিয়ে হয়েছে। ভাই না ঠিক। আমার ভাই তখন লেখাপড়া করে, এও লেখাপড়া করে। গেল সেইটা। রিসেন্টকার বিষয় হচ্ছে এরা বিয়ের বয়স 13 বছর। 13 বছরের মধ্যে সে আমাদের ফ্যামিলিতে শুধু একটা না, 1 মাস ছিল বাচ্চা যখন মানে হইবে তখন মনে করেন সিজার প্রবলেম তখন আসে থাকার জন্য। মানে তখন টাকার মামলা পাশাপাশি মনে করেন যে ওই কেউ এসে থাকছে। খাবার 13 বছরে একটা মেয়ের আমি পায়ে ধরে হাতে ধরে বুঝেছি ভাই তুমি ঢাকা ঢোকা না থেকে আমাদের ফ্যামিলি আছে, তাহলে আমরা আমাদের এখানে রাইখা পড়াই। কারণ ছোট ভাইয়ের বউ মানে কি নিজের বোন, সর্বোচ্চ সম্মানের জায়গা সে তারপরে ঢাকায় গেছি। এদের মধ্যে কখনই বড়ামুখি এগুলো ছিল না শুরু থেকেই। বাচ্চাটা হওয়াতে আমি কিন্তু কখনোই আইডেন্টিফাই করি না, বাচ্চাটা কই? এই যে বাচ্চা। এদের ব্যাপারে কখনোই আমি যাই না, চেষ্টা করি আমার করে। সকালবেলা আসছে আমি কিন্তু তার সামনেও করিনি, কেন তাদের আমার ইতস্ত হয়, লজ্জা হয়, কেন সে আমার কথা কখনোই রাখে না। গেল সেটা প্রথম একটা ডকুমেন্টস দেখে, সে মনে করেন ঢাকার শহর থাকে। এই হচ্ছে তার ডকুমেন্টস, এই যে ভালোভাবে খেয়াল করেন, এই ছেলেটা এই ছেলেটা তার বয়ফ্রেন্ড। এই ছেলেটা খ্রিস্টান, সে আমার আচ্ছা যাই হোক, না। সে এখন হচ্ছে এগুলো এডিট করা ছবি। আচ্ছা এডিট করছে এই ছবিটা দিয়ে আপনার খারাপ কিছু প্রমাণ হয় না। আর পাশাপাশি বসা থাকে। পাশাপাশি উনি যে ছবি দেখে সেটা পাশাপাশি ছবি। আমরা আচ্ছা গেল সেটা সেটা। কাম করিনি। যাই হোক শোনেন, তারপরে হচ্ছে ঢাকায় একদিন মনে করেন যে মা তুমি একটু সাইডে দাও। ঢাকায় বসে আমি বললাম যে ভাই আমাদের থাকার তো একা তুমি বাসায় এসে থাকো। ভাই লাইভ দেন না কেউ, তুমি ভিডিও করো। ভাই লাইভ দিয়ে দেখো না না লাইভ দেন। সে বলার পরে বলছে কি দেখেন আমার আলাদা যদি এই বাড়ি ছবিটা দিয়ে ভাই। আলাদা যদি বাড়ি করে যান তাহলে আমি বাড়িতে থাকতে পারি। আমার বাচ্চা অসুস্থ, সেই সময় আমি ঢাকা কিন্তু তখন আমি দেখো ভাইয়া তুমি যদি এরকম থাকো ঢাকার শহর ভাই তোমার ঢাকা কিন্তু আমাদের জন্য খুব ক্রিটিক্যাল। তুমি এখানে থাকা আমাদের অনেক ব্যয়বহুল খরচ হয়। তুমি একটা কাজ করো ভাইয়া বাড়িতে চলে যাও। সে আমার বললো কি যদি আপনার বাবা মা তো দূরের কথা অ্যাডজাস্ট কোনো ফ্যামিলি থাকতে পারবো না, আমার আলাদা ফ্ল্যাট করবে। লাস্টে বাধ্য হইলে আমি আলাদা ফ্ল্যাট করি, কিন্তু আলাদা ফ্ল্যাট করা সত্ত্বেও সে আসে না। আর বিগত শোনে কোনো মানুষ যদি সংসার করে সে তার 13 বছর আগে কোনো রিপোর্ট ধরে রাখে না। আমার বোনের সাথে আমার ঝগড়া হয়, এগুলো 13 বছর। কিন্তু সেগুলো 12 বছর 13 বছর 10 বছর আগে রিপোর্ট গুলো রাখে না। গেল এইটা, এই রিপোর্ট দিয়ে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করতো। এবং ওই যে একটা ইস্যু পাইছে, ইস্যুটা দিয়ে কিন্তু বহুত জ্বালাইছে। কোনটা ইস্যু? ইস্যু হয়েছে একটা মেয়ের সাথে নাকি ওর হাজবেন্ডের একটা ছবি পাইছে, এই ইস্যু দিয়া। ছবি না ম্যাক্স। আর সর্বনিম্ন বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত 50 থেকে 60 লক্ষ টাকার উপরে সে আত্মসাৎ করছে। এবং তার ভাইয়ের একটা চাকরি আছে, সেখানে টাকা নিছে, সেইটাও এখানে ওই যে মহিলা বিষয়ক সম্পাদকের সামনে যখন এদের সবাই পর কথা নিছে উবারে বসাইয়া, তখন সে স্বীকৃতি দিছে, হ্যাঁ দিছে, তার ভাই চাকরি করে টাকা দেওয়া হয়েছে। কেন এটা সে মহিলার বাড়ি, তাদের বাড়ির না, কাছে সেই মহিলাকে তারা নিয়োগ করছে। বাবা মামলা দিয়ে তারা ওই মহিলাকে কথা বলতে নিষেধ করছেন না, উনি বলুন। PBI কে তদন্ত তারপরে করো। বেশ ভালো কথা, থানা পুলিশের আগে তো ওসি ছিল, সেও ছিল খারাপ, এখন যে আছে সেও ছিল খারাপ, তার বক্তব্য তারা বলতেছে। কোন ওসি, আমরা সাধারণ মানুষ, মহিলাদের কাছে কতটা জিম্মি। আমার বাবা মা ডায়লগ
শুধুমাত্র বলে যে আল্লাহ মানে বাঁচাইতে খালি এর থেকে রক্ষা পাই, মুক্তি চাই, এক কথায়। মানে এতটা মনে করেন অত্যাচার সে করছে। মানুষ মহিলা নির্যাতন করে কি ভাই, নির্যাতনের পুরুষ নির্যাতন মানুষের সামনে। আমি এখানে এইটা নিচে একটা ব্যাংক এনজিও ভাড়া দিচ্ছি, একটু জানেন চুপ থাকে। অন্তত 25 জন মানুষ মাসে মাসে তো জানিস হয় আসে, এগুলো তো আমাদের কমলা করা না, এগুলো জানতে পারে না। যখনই সে মনে করেন 6 মাস 9 মাস পরে আসে। একটু সংক্ষেপ বলছি। জি, আপনি এর যে ডিভোর্স, আপনার ভাইকে ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ, ডিভোর্সের বিষয় যদি আসে, এক মিনিট, এই যে তার ডিটেইলস সব আমাদের কাছে ফাইল টু ফাইল করা আছে, তাদের নামে তারা আমাদের মামলা চলে। এই যে তালাকনামা সকালবেলা পুলিশ এসে ফোন দিয়েছে, আপনারা তালাক দিতে পাঠাইছে, মেয়ে পাইছে, সে বলছে পায় নাই। চেয়ারম্যানের কাছে ফোন দিয়ে বলছে হ্যাঁ আমরা পাইছি, এবং তাদেরকে ফোন দিয়ে জানানো হয়েছে, প্লাস তাদেরকে ফোন দিয়ে জানানোর পর তাদের বাড়িতে পৌঁছেছে। সেটা বলছে সকালবেলা চেয়ারম্যান, এই কথা মিথ্যা। আমি বলে হয়তো পুলিশ তো বেশ করছে, গেল এটা। এই যে তালাক প্রতিষ্ঠান আপনাকে আমি তো কম থাকতে বলছি। হ্যাঁ বলেন। এই গেল তালাকের বিষয়টা। তালাক হয়েছে, ভাই আপনার থামতে হবে, আপনার কথা কিন্তু আমরা শুনছি, এখন তার কথা শুনি আপনার কিন্তু থামতে হবে। দুইটা মামলা চলতেছে অলরেডি। আমার বাইরে তারা জেল খাটাইছে, জেল খাটাইছে, সর্বোচ্চ চেষ্টা করছে, জেল খাটাইছে। যে কোনো 12 দিন জেল খাটার পর তার জামিন হয়েছে। জামিন করার পর ওইখানে বিচারাধীন আমার উকিল এটাই বলছে যে আমরা ভরণ পোষণ বলতে খরপোশ না কি বলে ওই রকমের কি আছে, তার কি নিতে পারে, কি দিতে পারি, ছেলে আছে একটা, এর জন্য কি করতে পারি, এইভাবে বসে আমরা মীমাংসা করবো। এই কথার প্রেক্ষিতে তারা জামিন দিচ্ছে। জামিন দেওয়ার পর গণ শুনানি গেছে, সেই শুনানিতে বলছে যে মার্চের 25 তারিখ একটা ডেট দিচ্ছে, ওই ডেটে মনে করেন একটা সালিশ ব্যবস্থা হবে, তারপরে একটা সিদ্ধান্ত যাবে যে উকিল মানে কোর্ট কি করবে। এই সিদ্ধান্তের উপর মনে করেন যে এখন আমরা আছি, আমরা জানি যে মার্চে তার হবে। কিন্তু আজকে সকালবেলা সে আইসা এখানে হাজির, তালা ভাঙার চেষ্টা করছে, সিনক্রিট করছে। আমি জানি যে কোনো ভেজাল, সে কোনো না কোনো ফোন দিয়ে আসছে। তার এই যে পেটের একটা ছবি দেখাইছে না, ওইটা হচ্ছে তার সিজারের রিপোর্ট। আল্লাহ উপরে আছে। আমি একটা কথা বলি, আমার ভাইরে যে পরিমাণ অত্যাচার করছে, আল্লাহ যেন এই রকমের অত্যাচার করে দিয়ে বুঝেই যায়। আর আশা মাত্র মনে করেন মারতো ভাই, ভাই বাবা মা থাকতে সংসারে প্রতিনিয়ত এত পরিমাণে জ্ঞান দামে বল। সে ঢাকার থেকে আসতো, আমি থাকবো, থাকার কথা বলে 6 মাস 9 মাস 1 বছর পরে একবার আসতো, আইসা মনে করেন যে বাজার বাজার করাইতো ভরপুর, বাজার বাজার করে সে মনে সেই বাজার সবার ভিতরে সব লঞ্চিনে চলে দিত। আমার কথা হইল কি, এই মেয়ের আর দ্বিতীয় অপশন, সে ফেস সার্জারি করা প্রথম। দ্বিতীয় তার হচ্ছে আমার মতো মানুষের মনে করেন যে ফোনে ফোন চালায় অনলি 15,000 টাকা দামে, তার হাতে আইফোন প্রো ম্যাক্স 15 সে চালায়। সে কতটা উচ্চ বিলাস হইলে সেগুলো সম্ভব। তার প্রতি বছর প্রতি মাসে তার মেকআপ খরচ মিনিমাম 50,000 টাকার উপরে, এগুলো দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি অলরেডি ব্যাংকে ঋণগ্রস্ত হইয়া ব্যবসা যাওয়ার পথে। এই একটা ভাই যদি থাকে এইরকমের, আর একটা ভাই বউ যদি এরকম থাকে, তাহলে সংসার না। আমার ভাই আমার কাছে কাজ করে, আমার দোকানে থাকে, সে আমারে গেল সেইটা। দ্বিতীয়ত হচ্ছে 5 তারিখের পরে যখন ওই যে তদন্ত বিচারে তদন্ত তুলে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ডাকছে, তখন তার বাবা এবং তারা আমাদেরকে আওয়ামী লীগ বলে, কিন্তু আদৌ আমরা কোনো ব্যবসায়ী কোনো দলের হইতে পারে না, আমাদের কোনো পোস্ট পজিশন নাই। সে আওয়ামী লীগ বললে আমাদেরকে মারামারি করছে এবং আমার গায়ে হাত তুলছে, আমার বাবার ডাকাইছে, আমার ভাইও মারছে। সেখানে তদন্ত সামনে থাকার ব্যবস্থা, সেই ছবি আমাদের কাছে ভিডিও আছে, গেল সেইটা। এটা তো করছে মামলা হামলা কোনোভাবে বাদ রাখা নাই। লাস্ট পর্যন্ত গেছে শহীদুল তালুকদার এমপি সাহেবের কাছে, এমপি সাহেবের কাছে গেছে, এমপি সাহেবের লোকজন পাঠাইছে আমার দোকানে যে তুমি আজকে দিনের মধ্যে আমার জানাবো কিভাবে তুমি এটা সমাধান দিতে পারো। জানেন না, কিছু কিছু জিনিস আমরা মিডিয়ায় বলতে পারি না। আমাদের যে কত পরিমাণ হয়রানি, এক আল্লাহ ছাড়া কেউ, আর্থিক মানসিক শারীরিক এত কিছু করার পর সে চায় যে আমাদের বাসায় থাকার জন্য। সেইটা এখন তার হাজবেন্ড তার রাখার ইচ্ছুক না। সে অলরেডি তার দিকে সকালবেলা যখন আসছে, আসার পর সেটা বেরিয়ে গেছে, কারণ তার হয়তো অলরেডি ডিভোর্স হয়েছে। সকালবেলা আমি পুলিশের কাছে গেছি, তাদের কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম। সেই লিখিত অভিযোগ একটু দেখেন ভাই, আপনার নিচের মনে হয় কাগজটা যে ভাই এই অবস্থা, আমার তো রানিং কোর্ট চলে, মামলা চলতেছে, মামলার মধ্যে এখন তো আমরা কোনো ফয়সালা হয়নি, কিন্তু এই মেয়ের ডিভোর্স সে কিভাবে আসে? সে আমাদের ঘরে তালা ভাঙবে ঢোকার জন্য চেষ্টা করছে, তালা ভাঙতে পারে নাই, সর্বোচ্চ চেষ্টাটুকু করতেছে। এখন আপনাদেরকে মিডিয়া কিন্তু আমি এটা শুনি, আমরা নিজেদের ইজ্জতটা বাঁচাই রাখার জন্য চেষ্টা করছি। সে অনলাইন, ইউটিউব, ফেসবুক প্রতিটা কাস্টমার জনে জনে ধরে ফোন দিয়ে মনে করেন যে আমার কথা হাজবেন্ড ওয়াইফের সাথে যাবে না, তোমরা হাজবেন্ড ওয়াইফ মিউচুয়াল করো। সে আমারে ডাকে, আমার বাবারে বাজায়, আমার মায়ের বাজায়, টোটাল ফ্যামিলি যা আছে সবাই মনে করেন হাইলাইট করে ছবি সহ এমন সব লেখালেখি করছে ফেসবুকে, যেটা যার সাথে অ্যাড আছে আমি এর সাথে অ্যাড নাই, ব্ল্যাক লিস্ট করে ফেলাইছে। সে সিনক্রেট করছে, ঢাকায় গেছি আমরা, 2 ভাই মাল কেনার জন্য ঢাকা গেছি, বলেন ইন্টারন্যাশনালে আমরা মাল কেনার পরে ব্যবসায়ী হোটেলে থাকি। সেই হোটেলে যখন উঠছি, সে তার হাজবেন্ডের ফোন দিছে, হাজবেন্ড ফোন রেসপন্স করে না। সে রাত 12টার সময় আইসা হোটেলের সামনে মনে করেন, হোটেলের ভিতরে যে সিনক্রেট করছে, হোটেলের মধ্যে মানুষ সিসি করে মনে করেন যে আমি ওরা অতি বুঝেছি, ভাই আমি তোমার বড় ভাই ছিল, পাও দিলে হচ্ছে তোমার হাজবেন্ড আমি পাঠানোর ব্যবস্থা তুমি বাজাও গে। সে হোটেলে বসে সিনক্রেট করার পর থেকে আমি তার সাথে বিন্দু পরিমাণ 1 সেকেন্ডের জন্য কখন কথা বলিনি, আমি তার সাথে কথা বলি না, এবং আজকে এখনো কিন্তু তার সাথে কথা বলিনি।
তাহলে সাথে আর আমি অত্যাচারটা করলাম কি করলাম শোনেন আল্লাহ যদি এক থাকে তাহলে এক বিচার অবশ্যই মানুষ প্রতিনিয়ত এত পরিমাণে ব্ল্যাকমেল এত পরিমাণ অত্যাচার মামলা হামলা ভয়টা খাইয়া আমাদের কাছ থেকে এর ভাইয়ের চাকরির টাকা ছেড়ে তো মিথ্যা কথা বলতে ঠিক আছে তো আরে আপনি থামেন না আরে আপনি এই যে বিজনেসম্যান এই যে কথার ধরন এটা স্পষ্ট প্রথমত হইছে আমার ফেজের কথা বলে আপনার কি মনে হয় আমার ফেজ দেখে আমি সার্জারি করব এবং একটা সার্জারি করতে কত টাকা লাগে আমি জানি না তারে জোর জবরদস্তি করে কথা বলা এবং ভাইয়া একটা রিপোর্টে একটা ভাই, কথা আমরা অপ্রাসঙ্গিক আলোচনা আমরা না করি, ঠিক আছে? আরেকটা কথা বলি ভাই আমি দাদা, আপনাকে একটু ব্যক্তিগত সংক্ষেপ বলি হ্যাঁ কাছাকাছি কথা বল হ্যাঁ আপনার ভাই ছেলের বউ ভাই বাবা ছোট ভাই ছেলের বউ, ছোট ভাই sorry, ছেলের ছোট ভাই বউ, অর্থাৎ ছোট ভাই আপনার বউ, ছোট ভাই বউ। ভাইয়ের বউ ভিডিও সে করবো। অভিযোগ করছে ঠিক আছে আপনি আমি তার ভিডিও করব শোন শ্বশুর সে অভিযোগ করছে যে স্বামীর বাড়ি আসছে তাকে বেদর মারধর করতেছে এবং বিভিন্ন আপনি একটু ভাই আমাদের খাইনি এখন দেখেন এই যে লোকজন ভাই সাথে এই একটু বসেন দাদা ভাই করতে পারছে আমরা এই জিনিসটার জন্য সে আস্থাটা বুঝতে পারছি সেই জন্য আমরা প্রশাসনের কাছে গেছি যে এই জিনিস করতে পারবে না আমরা চলে আসছি এখানে বসেন আপনার কথা আপনি অফ থাকবেন আনলিমিটেড অত্যাচার ভাইয়া শোনেন হ্যাঁ কি করছে এখানে আসার পরে শুনলাম যে মামলা চলে উভয় পক্ষে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এখন আসলে আপনাদের গার্ডিয়ানের পক্ষ থেকে আপনি যেহেতু বলছেন যে ছোট ভাই সেপারেট আলাদা ঘর করে দিয়েছেন হ্যাঁ। তাহলে তো সে সেপারেটই বলতে একই ফ্ল্যাটের ভিতরে ইউনিট করে দিচ্ছে হ্যাঁ বলেন যাই হোক একই ফ্ল্যাটের সাথে যেহেতু আলাদা রুমে থাকে কিন্তু সে আলাদাই হ্যাঁ। আপনার কাছ থেকে তো সে আলাদা জি অবশ্যই এখন মনে করেন সে আপনার কাছে আসছে আমি পাও ধরছি উদাহরণ আপনার কাছেই আসছে বা ওনারও কথা এটা আসলে কি বলে যে সমাধান করার কোন উদ্বেগ বা কোন অপশন আছে কিনা আমি দাদা একটু দাঁড়াও কত সংক্ষেপ সেক্রেটারি সাহেব, আমরা এই কথার আমাদের যুক্তিযুক্ত না মনে হয় বরং যে এই আদালতের ব্যাপার আমরা এখানে এই কথা প্রস্তাবনা আসতে সেই ধরনের প্রস্তাবনা আমরা দেব না, বরঞ্চ বাস্তবিক জিনিসটা কি আদৌ কি এর অভিযোগটা সত্য কিনা সেইটা তো দেখা আসতে অথবা এর অভিযোগটা সত্য কিনা, থানার বক্তব্যটা ঠিক আছে কিনা, এই তিনটার বিষয় করে কথা বলা ভালো। যেটা আদালতের বিষয় এখানে আমাদের বা কোনো অফিসারও কিন্তু এটার বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, উচিত না বলা। তুমি এই তিনটা বিষয় নিয়ে আগারো, একটা হচ্ছে অত্যাচার করতেছি ছেলের অভিভাবক, এই যে সকাল থেকে আসছে আমি তার মুখের কাছে তো মুখের কাছে তো দূরের কথা আমি তার সামনে পড়ি আচ্ছা নাই। আমি আর ওরা কথা আমি বলতে আছি সবাই বেরোয় গেছি আমি কিছু বলতে চাই আমি ছেলে 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 দাঁড়া বলো, ছেলে ছেলে অভিভাবক, মেয়ে মেয়ের অভিভাবক, আর হলো তোমার যে পুলিশ, এই তিনজনের বক্তব্য নিয়ে যদি কোনো কিছু করার থাকে আচ্ছা দেখো আপনার ওই মামলা রেকর্ডে আছে এর কপি দাও। তালাকটা হচ্ছে কোথা থেকে ফটো অফিস কাজী অফিস কাজী জি, জি, কাজী অফিস। এটা যৌথভাবে 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 না ছেলে দিয়ে আসছে শুধু একটা কথা, হ্যাঁ, এক কথা ছেলে দিছে ওই পেপার গুলো সবগুলো আপনি ফটোকপি দেন। অথবা ওই যে কি বলে ছবি ধরিয়ে নেবো যেভাবে ছবি আর ছবি নিলে ভাই বলে একটা সমস্যা না, ছবি আপনি নিলে। এই মামলাটার বাদী তো সে জি জি আপনারা যে কয়টা মামলার বাদী জি, জি। ফটোকপি দেওয়া যায় দেওয়া যাবে পৌঁছে দিতে পারবো কিন্তু সময় লাগবে এই যে আমার কাছে আছে আমি দিতে পারবো ফটো করা আছে ফটো করে করতে ভাই আসলে 5 বছর 7 বছর আগের ওরকম এসে রেখে দিচ্ছে ডকুমেন্টে ডেট লেখা থাকে মেডিকেল ডেট থাকে আর এই যে যত রিপোর্টগুলো দেখছেন এগুলো সব বাকওয়াস বাউফলের একটা হসপিটালে সে বলছে একটা মেয়ের সাথে আপনি সে ঢাকা শহর থাকে সে ফরেনারদের মনে করেন যে দোবাসী ছি 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 সে সে ঢাকা শহরে থাকে আমার কথা হচ্ছে আমার এই সুন্দর ফ্ল্যাট থাকাকালীন অবস্থা কেন সে ঢাকা থাকে বছর কি বছর প্লিজ জিজ্ঞাসা আমি ফ্ল্যাট কবে উঠেছে এই বাসা দুইটা বছর কেন? আমাদের পরিবেশ কখনই খারাপ ছিল না। আগে ছিল একতলা এখন হয়েছে দুইতলা কিন্তু একতলা যখন ছিল তখনই আমরা সংসার থাকতাম পরকিয়া খেয়ে পা ধরে বসে থাকে ভিডিও দেখেন সে যে এই কথা আমার কথা হচ্ছে আমি যদি খাওয়া ঘরে বসে দিতে পারি আমার বউ কেন থাকবে ঢাকাতে শুনবেন আপনারা ঢাকা কেন থাকে সেগুলো আমার প্রশ্ন সে ঢাকা থাকে তার কোনো দরকার নেই যে পরিমাণ হয়রানি করছে ভাই পারিবারিক মানসিক শারীরিক কাজগুলো যদি একটা প্রশ্ন করতে আমরা এই যে আরে আমার প্রশ্ন হয়েছে আমার পাপড় প্রতিদিন বসে থাকতো কয়টা আমি প্রত্যেক বয়সে কথা দিয়া কোন আইনি স্টেপ এইগুলো নিয়ে ব্ল্যাকমেল করতেছে আরে বেটা কথা বলতেছি তো, তুমি একটু আমাদেরকে বলো তুমি ঢাকায় থাকো কেন? ঢাকায় আমি পড়াশোনা করছি বাংলা কলেজ থেকে আমি থেকে এমএর সাথে আমি তাকে ধরি এই ধরি ঠিক আছে ধরি ধরার পরে সে কি করছে বলো না, তুমি আমার কাছে বলো। আর তুমি তারপরে আমি ধরি আমি ধরার পরে তারে এটা ঢাকায় বসে ভিডিও ঢাকায় বসে তো আমার মেয়ের সাথে মেয়ে তাকে ব্ল্যাকমেল করে আচ্ছা, আমি কথা বলতে ক্যামেরা
একটু বলি, আমার কথাটা শেষ করে। তারপর হয়েছে সে যে আমার মোবাইলের কথা বলে, আমার পেজটা দেখে অনলাইন, আমার মোবাইলটা 30 Pro Max এর সেকেন্ড আর নট নিউ, ঠিক আছে? এটা বসুন্ধরা সিটি থেকে কিনা আমার সমস্যা নাম নাই, আছে। আপনার স্বামী এবং আপনার না না আমি এটা বিজনেস না, আপনারা যেতেও পারেন, কোনো ব্যাপার না। না না আমি নিজে অনলাইনে বিজনেস হ্যাঁ। করি। আচ্ছা তুমি ঢাকা থেকে আসলে না কেন সেইটা বলো, এখন ঢাকা থাকে কেন? আচ্ছা আমি এখন ঢাকা থাকি না। সাতটা রাইডার্স এখন। আমি 19 সালে আমার বাচ্চা হয়েছে, 19 থেকে তো করোনার একদম পুরো লকডাউন। তারা বলতেছে আমি নাকি সিজার করতে কেন আসছি, আমি তো এখানেই ছিলাম। আমার বাচ্চা হওয়ার পর থেকে তার মাথা রাখছে না, আমি ঢাকায় ছিলাম না। আমি ঢাকায় ছিলাম না, আমি ছিলাম এখানে আমার বাপের বাড়িতে, আমি ঢাকায় ছিলাম না, আমি এখানে বাপের বাড়িতে। এই কথাটা ধরো। বাচ্চা হওয়ার পর থেকে এরকম জানেন। আর আমি এই যে জুলাই 7 তারিখে ডাক্তার দেখাইতে গেছি, 7 তারিখে ডাক্তার দেখাইতে গেছি। এরপরে কিন্তু তারা আমাকে এই যে মামলাটা আমাদের জুলাই 7 তারিখে আমি ডাক্তার দেখাইতে গেছি, আমি অলরেডি আপনাকে সাংবাদিকের যে অফিস, আমি কিন্তু অনেকবার লক দিচ্ছি। আর আমার যে ভিডিওটা আপনাকে দেখাইলাম, এই ভিডিওটা আছে, ভিডিওটাকে আমি দেখালাম, এই যে টাকা পয়সা আমাকে যখন ডাক্তার দেখাইতে গেছে ধরা খাইছে, উনি তাকে ব্ল্যাকমেল করছে যে তুই যদি তোর বউ ডিভোর্স না দাও, তোর এই বাচ্চা সহযোগিতা করে দিবি। ওই বাচ্চায় বান্না কি একটা বাচ্চা, ওই বাচ্চা নেই না, এটা আমি সত্যি বলতেছি। আর এই যে বলতেছি টাকা পয়সা, এটা মিথ্যা কথা। এখন দাবি আচ্ছা আপা, আপনি আসলে এখন তো আপনার তারা জসিম ভাই, আমি একটু কথা বলি যে আপনারা তো ডিভোর্স হয়ে গেছেন, তাহলে আপনি আমি এখন কিন্তু এখানে কাগজ পাই নাই। পুলিশ তো আপনাকে দেখাইছে সর্বোপরি। না, আমাকে কেউ আমার যদি কাগজ দেখায়, এখন তো এই যে সুমন সাহেব যে নদীর ভিতরে গাথা তো ছিল, না, কোটেও ছিল। এই সুমন সাহেব তো আপনাকে দেখাইছে, তাহলে আপনি এখন কোন এখতিয়ার এখানে থাকতে চান? আমি তো আমাকে অবৈধভাবে কেন ডিভোর্স দেওয়া হবে? তাহলে আমি কোনো প্রশাসনের সেটাও তো কাছে- সেটাও তো আচ্ছা, আমি তাহলে প্রশাসনের কাছে রেফারেন্স পাই না। তাও তো আমি করে তাই বলতে হবে। আমি তাই সাংবাদিকের আমার সাংবাদিকরা তো জিজ্ঞেস করতে আমি আসে। যখন থেকে না, সেটাই আমরা জানতে অন্যায় চাইতেছি। প্রতিবাদ করা শুরু করছি, তখন থেকে তারা আমাকে এইভাবে কিন্তু ডিভোর্সের হুমকি দিচ্ছে। সবাই গেছে বিরোধ করে। না, ছেলের মা একটু বড় বউ শুনবে। কিন্তু কেউ শুনি নাই তা ওর ইচ্ছা ছাড়া বাঁচতে চরকারি একটা পুরুষে ফেলাইতে সে আমাকে ডিভোর্সের হুমকি দিছে। সে আমাকে ডিভোর্সের হুমকি দিছে। সে ডিভোর্সের হুমকি দিছে। সে ছেলেকে এনে বল জিজ্ঞেস করেন, কোরআন শরীফ জিজ্ঞেস করেন। আমি রিস্তা বলতে কোরআন শরীফ বলে, কোরআন শরীফ। আচ্ছা ভাইয়া, এটা অপ্রাসঙ্গিক আলোচনা। আঙ্কেল, আপনি যেন কি বলতে চাইছেন একটু আপনার শুনি আপনার কথা। ঘটনাটা কি 13 বছর তাদের বিবাহের বয়স। আমার ছেলে পটুয়াখালী পড়তেন, ওখানে বসে তারা লাভ স্কুলে ম্যারেজ করছে। ম্যারেজ করার পরে মানে পরিখলি পড়তো। হ্যাঁ, এখন সে বলতে বলতো। আমাকে বলার পারমিশন দিচ্ছেন। এই 13 বছর বিয়ার বয়স, যে 13 বছর সে জমাগুলো 13 মাস আমার এখানে ছিল না। 13 বছরে 13 মাস কি 3-39 দিনও ছিল না, 39 দিনও ছিল না। এই আয়সা 4-5 দিনেই থাকতো, থাকার পরে তখন ভুট কঠিন করতো, ছেলে হিসাবে না পাই, আর ছেলে তার আত্মরক্ষার জন্য তার সম্মানিত বাঁচানোর জন্য সে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে টাকা পয়সা নিয়ে সে আসতে ঢাকা চলে যেত, শেষ ঢাকা চলে যেত। তারপরে আবার যখন টাকা প্রয়োজন হতো তখন হুমকি দিত, হুমকি দিয়ে আবার চলে আসতো, ছেলে আবার টাকা পাঠাইতো বিভিন্ন কায়দা বিভিন্ন ইসে। আমি 13 বছর আয়নাঘরে ছিলাম, আমি আয়নাঘরে থাকতে আমি নাকি ঢাকায় ছিলাম, আমার তখন শেষ আয়নাঘরে কিভাবে ছিল? একটাই কোশ্চেন আমার। আমার শেষ আমি নাকি সারা বছর কথা বলতে চান ভাই, সে কথা দেখাইতে পারি, এটা আমি জানি। সত্যের পথে আপনারা, তা আমার অনুরোধ থাকবে এই যে থাকলে আবার পরে আপনি বলবেন। বিভিন্ন জায়গায় সবসময় আমাদেরকে আতঙ্কের উপর রাখতো, আমার ফ্যামিলিটা আতঙ্কের উপর রাখতো। আমরা দুটা মানুষ, এই যে এত গরম গেছে, এসি প্রায় সাংবাদিকের বাসায় এসি আছে, এসিতে থাকতে পারে না, কিন্তু আমরা এই ফ্যান বন্ধ করে দোনো বসে থাকতাম খাটের কাছে। এইরকম আমরা কখন ঝামেলা হয়, কখন উড়ায়, কখন কোন সমস্যা হয়, এই নিয়ে করে থাকতাম। টেনশন, রাত্রি দিন ঘুমাইতে পারতাম না। আর যা হুমকি জামকি যা গাড়ি গালাজ করতো বাবার, তার কোন শেষ নেই। লাস্টে যখন আমরা মামলা করছি, তদন্ত অফিসার ছিল সানজিদা,
তার বাড়ি মদনপুরা, আর তার মদনপুরা স্থানীয় তার বাড়ির কাছে নিয়ে, ভিক্টিমের বাড়ির কাছে নিয়ে এই তদন্ত রিপোর্টটা সবার কাছ থেকে নেবে, সাক্ষাৎকার নেবে। নেওয়ার পরে ওখানে আমরা গেছি, আমি গেছি, আমার বড় ছেলে গেছে, ছেলে গেছে, আর 2-3 জন সাক্ষী গেছে। এদেরকে অতর্কিত হামলা করে সে, তার বাবা, তার ভাই এবং অন্যান্য লোকজন আনিয়া সন্ত্রাসী হামলা দিয়া আমাদেরকে ওখান থেকে বেস্ত করে, এমনকি গায়ে হাত করি। তারপর 295 শান্তিটা আমাদেরকে ওই রুমের ভিতরে আটকাই রাখি। যে তদন্ত কর্মকর্তা ছিল সে একজন বিশেষ ক্যাডার, পরে আমাদেরকে ওইখানে সব সাক্ষাৎকার নিয়ে, সাক্ষাৎকার নিয়ে তারপর আমাদের ছেড়ে দেয়। তারপরে আমরা 3 দিন ধরে আমরা মামলা দিয়েছি এইটা যে আমাদেরকে অন্যায়ভাবে যে আমাদেরকে হামলা করলো এবং আমাদেরকে বেস্তনিস্ত করলো, মারলো ধরলো এবং আমাদের ছেলের কাছ থেকে টাকাও নিয়ে গেছে 7,000 টাকা। ছেলে কি সে না পাইলে ওই রুমের হচ্ছে আত্মরক্ষার জন্য। এগুলো কি মানুষ। আর তুমি যদি এই যে সাংবাদিক ভাইরা আসছে, এরা ছোট ভাইরা কথা শেষ করতে দেন ভাই। তুমি যদি ঘর সংসার করার যদি ইচ্ছা থাকতে তাহলে সাংবাদিক ভাইদের কাছে বলতা যে ডকুমেন্ট থোভা লাগে, ডকুমেন্ট থোভা লাগে। না শোনেন, এখানে বলি, সে কিন্তু আমাদের কাছে একাধিক ভাইয়ের কাছে, আমাদের কাছে সাংবাদিক ভাইরা একাধিক ভাইছে। সর্বশেষ কবে গেছে নাজিম? 2-3 দিন আগে সর্বশেষ আমাদের কাছে গেছে, আমাদের অফিসে। তো তাই আমরা বলছিলাম যে আপনি এটা স্থানীয় যারা আছে এবং প্রশাসনের কাছে আপনি জানেন, আসলে আমরা দেখা গেছে একটা অভিযোগ পাইলে আপনি অভিযোগ দেন, অভিযোগ দিলে আমরা একটা নিউজ করতে পারবো। আসলে তো অভিযোগের ভিত্তি ছাড়া তো আমরা আন্তাজে কেউ গলায় রশি লাগাইতে পারবো না। তো সে এই সর্বোপরি সে ওই গেছে কয়েকদিন আগে, তারপরে সে আজকে আমাদেরকে দুপুরে বেলা আমার সেক্রেটারি হিসেবে ফোন দিল, প্রেস ক্লাবের, সে আমাকে ফোন দিল যে এরকম কালাই একটা ঘটনা, তাই আমরা আসলাম আজকে। এখন বিষয়টা হলো এখানে এসে জানলাম যে তারা ডিভোর্স দিয়েছে। এখন বিষয়টা হলো তার আর আপনার বিষয়টা। এখন আমি তারে সেই প্রশ্নটাই করছিলাম যে আপনার যেহেতু ডিভোর্স দিয়েছে তাহলে আপনি এখানে আসার আপনার আমার ডিভোর্সের মনে যদি দিয়ে থাকে, আমি জানি না কবে দিয়েছে, ডেটটা আমাকে একটু বলতে বলেন, আমি তাও জানি না। কপি দিয়ে দেব, এটা কপি দিয়ে দাও। আচ্ছা, নাই আমার লাস্ট কথা হ্যাঁ জি বলেন বলেন। একটু অফ থাকতে পারেন। তুমি যদি ঘর সংসার করবা, থাকবা, সবকিছু মিলে মিলে থাকবা, যখন সেই আশা নিয়ে আসছো, তুমি আজকে সাংবাদিক ভাইদের সামনে আমরা একটু আল্লাহর রাস্তায় কথা একটু অব্যাহতি দিয়া এই যে শোনেন, একটা বিষয় হচ্ছে বাইরে আসছে, আমরা জিজ্ঞেস কি আপনারা কি করবেন। আমাদের কথা হচ্ছে কোর্টে যেহেতু আমাদের উভয় পক্ষেরই মামলা চলে, উভয় পক্ষের মামলা চলে, কোর্ট ফয়সালা দেবে আসলে কি হয়। ডিভোর্স যেহেতু হয়েছে কোর্টের কাছে আমরা মানে অলরেডি উভয় পক্ষে গেছি। ভাইয়া একটু যদি কথা বলতে ভাই প্লিজ ভাই, উভয় পক্ষ যেহেতু গেছে। না আপনি তো বলছেন বলতে দেন। আমি এমন কি যে যখন তারা যখন যুদ্ধ সংগ্রাম করে তখন যে এমএতে পায়ে ধরছি, মাকে তুই ডাকাটাই করিস না, দাসপাড়ার থেকে লোক লাগবে না, বাসায় কোনো লোক মারা গেছে, এই গ্রামের লোকজন সব কিন্তু ঘুমাইতে পারে আগে এই লোকের বসেন। উভয় পক্ষের যেহেতু মামলা চলে সেক্ষেত্রে এসব থাকতে আর আমার ভাই চাচ্ছে না রাখতে, আমি আমার ভাইরে আমার বাসায় এখানে বুঝাই আর তারে তার জায়গায় চলে যাক। ওর যেহেতু ফয়সালা দেবে সেই ফয়সালা তো তুমি নিয়ে অপেক্ষা করো, তারপরে দেখি কি করা যায়। অর্থাৎ কোর্টের মামলা চলমান। হ্যাঁ, আপনিও হয়েছেন, তারাও হয়েছে। এটা হলো লং প্রসেস। কবে সমাধান হইবে আসলে লং প্রসেস না। এটা এর আগে যদি আপনি সমাধানটা চান, আমি সংসার করতে চাই, আমার যা বলবে আমি এসএসসি আমাকে একটু বলতে দেন। হ্যাঁ বলেন। এর আগে যদি আপনি সমাধান চান তাইলে আপনি একটা কাজ করেন যে আপনার পরিবারের গার্ডিয়ান পর্যায়ে, এই পরিবারের গার্ডিয়ান পর্যায়ে, সেক্ষেত্রে আমাদেরও যদি 2-4 লোক থাকার প্রয়োজন মনে করেন ডাকলে আমরাও থাকবো। দেখেন যে গার্ডিয়ান পর্যায়ে বসে এটা একটা নিষ্পত্তির আওতায় আনা যায় কিনা। কারণ আপনি এখানে থাকবেন, তারা রাখতে চাইবে না, কথার কথা। এতে কিন্তু ঝঞ্ঝাট আরো তৈরি হবে, যেমন এদেরও সম্মান নষ্ট হবে, আপনারও সম্মান নষ্ট হবে। যেহেতু আপনি এখানে সংসার করতে চান, সেক্ষেত্রে তাদের সম্মানটা নষ্ট করে তো আপনার লাভ নাই আছে। যদি বলেন যে আমি সংসার করবো না, তাইলে গলাছে এটা পাড়া দিয়া শ্বশুরকে হাত। যদি সেটা না করতে চান, তাহলে আমার কাছে সর্বোত্তম প্রস্তাব এটা যে আপনি আপনার নির্দিষ্ট জায়গায় অর্থাৎ বাবার বাড়ি চলে যান, এখানে গার্ডিয়ান আর প্রয়োজনে আপনার
গার্ডিয়ানের সাথে আমরাও যোগাযোগ করি, উভয় গার্ডিয়ান এক জায়গায় বসে, তারিখটা এখনো সামনে আছে, গার্ডিয়ান বসে দেখে এটা সমাধানের আওতায় আনা যায় কি। হ্যাঁ, প্রথমত আমার ভাষাতে সুমন নাই, সে কখনো এটা সমাজে আসতে দিবে না। আপনার ভাষণের দরকার নাই তো। আমার ভাষণ দিলে বলছে যদি আমার না না না, আপনার আপনার হাজবেন্ড, আমি কোন জায়গায় একদম একদম যেটা নির্দিষ্ট আমি পাচ্ছি না। বন্ধ করেন, লাগবে না, আমরা কথা বলি, এটাও তো আমি একটু কথা বলি। না না, এটা হচ্ছে তারা বলো, আমি যখন থেকে অপরাধ শুরু করছি তখন থেকে তারা আমাকে কেন অত্যাচার করলো, প্রত্যেকবার অত্যাচার করে। আমি কিন্তু ভিডিওটা দেখাইছি যে পা ধরে বসে থাকতো, ঠিক আছে, অত্যাচার করতো। ইভেন আমার কথা আমি ভালো না, আমার বাচ্চা হয়েছে 10 বছর, এর আগে আমাকে কেন ছেড়ে দিল না, কেন ছেড়ে দিল না? আর এই যে সেই সব কিছুর জন্য ভাইয়াই দেয়, কেন দেয়? সে তার ভাইকে বলছে যদি আমার হাজবেন্ড আমাকে এই ঘরে উঠায় তাহলে আমার ভাই আমার হাজবেন্ডকে আমার জায়গা এটা আমার শ্বশুরের বাসা। আপনার পরিচয়টা বলেন, আপনার নাম আমার নাম হয়েছে মোশাররফ শারমিন আক্তার শিমুল, আমার ইসে মদনপুরা। আমার হয়েছে আমি আমার দুনিয়া সব খেয়ে আমার হয়েছে লাস্ট ফিনিশিং এক দেখাইতে বাবার নাম আল্লাহ দুনিয়া তো বাবা সব খেয়ে আইছে, খালি আছে এখন একটু বাকি। আর কি আছে বাকি? আর কিছু বাকি নাই। ইজ্জত সম্মান টাকা বলে সব আপনি শেষ করছেন, সব শেষ করে রাস্তাঘাট সব এখন আছে বাকি আছে আপনার, এটা তো আপনার বাকি আছে, আর তো কিছু বাকি নেই। আপনার কারণে রাস্তা উঠে খেতে পারেন, সব করছেন আপনি। আপনি কি না করছেন? সব করছেন, আপনি সব করছেন, কি না করছেন? সাংবাদিক আছে, সবই করছেন, সবই করছেন। আমরা কিন্তু তারে ভালো মতো কিছু বলে জানি যে আপনারা প্ল্যান নিয়ে আসছেন। আপনি জেল খেলাইছেন, জেল খেলাইছেন, সব করেছেন, কি করেছেন? প্লিজ আপনারা আমি তো পাও করছি, আমি তো পাও করে করছি। বাইরে আসামি তো বাইরে ঘুরে গেছে। আসলে এই অবস্থা, এই মেয়ের তো ভালো মতো কিছু করে রাস্তা করে দেখায় না। আমি কথা বন্ধ করে যাও। আমি যখন থেকে তাদের অপরাধ প্রকাশ করা শুরু করছি, এই ফেসবুকে পোস্ট করা শুরু, আমার অপরাধ একটাই, আমি ফেসবুকে পোস্ট করছি, আমি তাই এগুলো লিখছি, এগুলোর জন্য আর কোনো অপরাধ নাই, আর কোনো অপরাধ আপনার নাই। এখন তো অপরাধ রাখেন না, আপনি কথা বলেন। অপরাধের লিস্ট যদি বাইর করে দেবেন, এটা বই হয়ে যাবে, বই। আমি এত বড় অপরাধ করি, আমি অপরাধের শেষ নাই কোনো। অপরাধ এত অপরাধ মানুষ করে না, এটা মানুষ অপরাধ করতে পারে না, ভাইয়া, আমরা তো অপরাধ করতে পারি না। এই যে ভাই, আপনার বড় ভাই আছে, আঙ্কেল আছে, কথা বলতেছে, আপনি একটু এরা এরকমই পুরো মানুষ অপরাধ এত করতে পারে না, অনেক অপরাধ করছে, যে অপরাধের শেষ নাই আপনার। এখানে এটা দুজনের সাথে হাসবেন্ড কেন আসে না, একটা যুক্তি বোঝে না, সে দুটো কথা কেন বলে না? আমার দোকান বাড়িতে আমার দোকানে সাড়ে 9 বন্ধ করে দিয়েছে, রাত্রেবেলা যে আমার দোকান সাড়ে 9 বন্ধ করে দিয়েছে, কত বড় মনে করেন যে কি আমার ব্যবসা প্রতিষ্ঠানে সে বন্ধ করে দেওয়ার জন্য, সে ব্যবসা লাগিয়ে সব বন্ধ করে দিয়েছে। এবং রাজনীতির লোক দিয়ে এসে আমার দোকানে আমার দোকানে কেউ মনে করে ধমকি দেওয়া হচ্ছে, দোকান বন্ধ করতে হবে। কত ধরনের তার পেছনে আমাদের দিয়েছে, বুঝতে পারবেন? কেউ আসে না, আপনারা যদি জানতেন সুমন শাসনের বাসা আমি আসতেন না। আর আপনারা আসেন না, আমি ন্যায্য বিচার চাই, আমার সাথে অপরাধীদের দিনের যে যদি আমরা অন্যায় করে থাকি সেটার বিচার হবে, সেটার বিচার যেটা হবে সেটা মাথা রাখতে হবে, আমরা সম্পূর্ণ মাথা রাখতে হবে। যদি আমরা অন্যায় করে থাকি প্রশাসনের মুখ বাঁধা, পুরো একদম বাউফল পটকালি সবই তাদের মুখ বাঁধা। প্রশাসন কেন দেখতেছে না? পুলিশ কেন বারবার এসে আমাকে হুমকি দিতেছে এখানে নামার জন্য? যদি আমাদের কোনো অন্যায় থাকে আমরা মাথা রাখতে সেটা স্বীকার করে নেব, আমাদের যে বিচার সেই বিচার মেনে নেব, আমাদের যে বিচার সেই বিচার মেনে নেব। তুমি নিজের আইনি আছে সেখানে আইন দেওয়া করে আমরা যদি কোনো অন্যায় থাকে আমরা সেটা নিজে মাথা রাখতে হবে। আমার যত মামলা দিছে প্রথম সারাবাজি মামলা, আমার ভাই একটা নতুন চাকরি, আমার ফ্যামিলির ওই হয়েছে বড়, ওর মাত্র একটা চাকরি হয়েছে, চাকরি পাবো তো আমার ভাইয়ের কাছে 2 লাখ টাকা নেওয়া হয়। সে এখন বিসিএস কেন বিসিএস এর পরীক্ষা দিয়েছে, সে কিভাবে চাকরি দিয়েছে? না এর ফয়সালা করা আমরা দিতে পারবো না। সিমটম নমুনা পাইছেন সকাল থেকে ধরে কিভাবে চিল্লাইতেছে? আমি তাদের সাথে দেখা হতো, সঙ্গে সঙ্গে বলে এই কথা আমি জানি সেই কথা প্ল্যান করে দিয়েছি। আমি কিছু না, আমি সংসার করতে চাই, আমি সংসার আমি করতে চাই, সাথে থানায় আমি কিছু চাই না, ডিউটি অফিসার ছিল আমি সেই সংসার জিজ্ঞেস করছে করতে চাই শুধু, আমি আর কিছু পুলিশ আমি চাই না। কেমন করে সংসার করছে? কিভাবে সংসার করবে? তুমি আসবা, তুমি আসবা, তোমার বড় ভাই আসবে, বাবা আসবে, যে যার বউ সে তো একবার এসে বললো না, বললো না, আসবে না, যখন থেকে তার বউকে করা শুরু করছি, বুঝতে পারা শুনছে না, সেই মেয়েটাকে ব্ল্যাকমেল করে তার বাচ্চা লাগিয়ে
রেটের, যদি আমাকে ডিভোর্স না দেয় তাহলে সে একটা বাচ্চা নিয়ে আসবে। আমার কথা পরকীয়া ধরার পর থেকে কেন মামলাটা দিল? কেন মামলাটা দিল আমাকে? আমি ভালো না তাহলে মামলা দিল কেন? এমনি তো ডিভোর্স দিতে পারতো। এমনি ডিভোর্স দিতে সে কেন তাহলে মামলাটা দিল? তাই না? তাদের সম্পর্কে সবাই জানে। আমি বিচার চাই, সুস্থ বিচার চাই, আর অন্যায়ভাবে ডিভোর্স আমি মানবো না। সেটা আপনার আদালতে আচ্ছা কিসের আদালত? আচ্ছা ভাইয়া আপনারা এখানে বসা এই কমপ্লেইন করছেন বত্তাসা করে সকাল থেকে আইসা কোনো রকম অত্যাচার করলেন পাইছেন আপনি এটা কি জন্য আপনি বলতে পারবেন? আপনি বলতে লাইভ কি করবেন? আপনি কি জন্য করবেন? আমার বাবা আপনি বুঝিয়ে দিচ্ছেন কবি জানতো মামলার একটা কবি আমাকে শোনো, আমি অলরেডি বলছি, আমি এখানে কথা বলতে চাচ্ছি, আমার জীবনের রিস্ক হয়ে গেছে। আমার মানে হুমকি ধুমকি দিচ্ছে, তারপর আমার বাসা থেকে আমি যখন এই রুমে আইছি পুলিশ আসছে, পুলিশ দিয়ে আমাকে প্রশাসন করতেছে। এই দেখেন সে প্রথম যৌতুক মামলা দিছে, সেখানে এখানে আমি সংসার করতে চাই না, যৌতুক মামলা দিছে। এখানে পরে আবার চাঁদাবাজি মামলা দিছে। তদন্ত যে মহিলা সানজিদা যে ম্যাডামের কাছ থেকে বারবার মিথ্যাটা সত্য বানাইতেছে, ঠিক আছে, মিথ্যাটা সত্য বানাইতেছে। তারপর ওই মেয়ে যে মেয়ের সাথে পরকীয়া আছে লিগ্যালি এখানে পরকীয়াটা ছবি তো লাইভে দেখাই যায় এই মেয়ে লাগার সাথে ফরেনের সাথে মনে করেন যে থাকে এক মানে এ হইছে দ্বিতীয় বিয়ে, দুটো বিয়ে করছে, একই এরকম এরকম। এই যে দেখেন, তারপর এই দেখেন বাচ্চা মায়ের এই যে দিলাম। হাজার তথ্য বলতে আমি বলে সম্পূর্ণ এডিট করা। ঢাকা শহর কথা বলে, আমি ঢাকা শহর যে বাসায় থাকি আমার কোচিং এর জন্য সবকিছু আমার মিথ্যা বললে তো হবে না, মিথ্যা বললে তো হবে না। আমি বিশ্বাস চাই, আমি যখন তারপর হয়েছে এর থেকে অনেক ক্লিয়ার মেডিকেলে তারা বলতেছে আমি অনেক আগের নাকি করছি, আমি নাকি অনেক আচ্ছা আমি নাকি অনেক আগের নাকি করছি, আচ্ছা আমি নাকি করছি। আমি বলি আমার মেডিকেল কাগজে ডেট সহ লেখা আছে, কবে কি অত্যাচার করছে, মারধর করছে। আমার যদি সব বাচ্চা হয় না এখন বলে আমি অথচ সে নিজেই বলে ইয়াবা খায়, আমি বলে দিলাম।